কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ব্যবহারিক বাংলা সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ বাংলা এসইসি A2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের 10 নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, দেখো, কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে সতর্ক হতে হয় তা সংক্ষেপে লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা প্রশ্নটির উত্তর খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এবছর আসতে চলেছে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো প্রশ্নটি ছিল তোমাদের, কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে সতর্ক হতে হয় তা সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি তোমাদের 2021 সালে এসেছিল। যেহেতু তোমরা 2023 সালের পরীক্ষার্থী রয়েছো, 2023 সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেবে তোমরা, সেই জন্য তোমাদের কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই তোমরা অবশ্যই যত্ন সহকারে প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করবে, তবে কিন্তু তোমরা প্রশ্নের উত্তরটি তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। চলো এবার তোমাদের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। দেখো উত্তরে বলা হয়েছে, সাধারণত আবৃত্তির জন্য কবিতাংশই নির্বাচন করা হয়, তা বলে গদ্য আবৃত্তি হয় না, এটা ভাবার কোনো কারণ নেই। যা পাঠ করা হয় তাই আবৃত্তি। অনুশীলনের গভীরতায় পাঠের বিষয়কে আবৃত্তিযোগ্য করে তোলে। তবু আবৃত্তির জন্য কবিতায় বেশি নির্বাচন করা হয়ে থাকে। দেখো মেকলে বলেছেন, কবিতা হলো যেখানে শব্দ এমনভাবে ব্যবহৃত হয় যাতে পাঠকের কল্পনা লোকে ওই শব্দগুলি একটি সুচিত্র সৌন্দর্যের বিশ্ব উন্মুক্ত করে দিতে পারে। শিল্পী যা কাজ করেন রং দিয়ে, কবি সে কাজ করেন শব্দ দিয়ে। অন্যদিকে শেলি বলেছেন, কল্পনার অভিব্যক্তি হলো কবিতা। ওয়ার্থ বলেছেন, জীবনের সত্য ও সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে জীবনের উপলব্ধির সমালোচনাই হলো কবিতা। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো, অর্থাৎ কবিতার মধ্যে ভাবের দিকটা গভীর হয়ে ওঠে। গদ্যে লেখা হলে যে শব্দ বাহুল্য থাকতো তা কবিতায় থাকে না। এজন্য কবিতা পাঠ বা আবৃত্তি করতে গেলে প্রতিটা শব্দের উচ্চারণে সতর্কতা অবলম্বন করতে হয়। মনে রাখতে হবে, কবিতার শব্দ বিশেষ তাৎপর্যমণ্ডিত। প্রতিটি শব্দেরই একদিকে থাকে ধ্বনির সুষমা, অন্যদিকে থাকে অর্থগৌরব। ধ্বনির দিকটা উপেক্ষা করলে আবৃত্তি শ্রুতি মাধুর্য হারায়, আর অর্থের দিকটা উপেক্ষা করলে আবৃত্তি শ্রোতার মনকে অর্থবোধে উত্তীর্ণ করতে পারে না। এই দুইয়ের সুষম ও সুসমঞ্জস্য সম্মেলনেই আবৃত্তি সার্থক হয়ে ওঠে। তাই আবৃত্তি করার আগে কবিতাটির অর্থ ও ধ্বনির মূল্য বিচার এবং স্বর নিয়ন্ত্রণ পরিকল্পনা করে নিতে হয়। কবিতার আর এক বৈশিষ্ট্য ছন্দ। গদ্যে যতগুলি থাকে অনিয়ন্ত্রিত, কিন্তু কবিতায় নিয়ন্ত্রিত। ছন্দ যদিও কবিতার ভাষায় এনে দেয় দোলা এবং গতি। কবিতা আবৃত্তির ক্ষেত্রে এই দোলাটি বিশেষ গুরুত্ব আছে ছন্দের। তাই আবৃত্তিকারকে কবিতার ছন্দ সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাছাড়া ছন্দের কবিতা পাঠের সময় মনে রাখতে হবে, এর অন্য নাম শ্বাসাঘাত প্রধান ছন্দ। এর প্রতি পর্বের প্রথম অক্ষরে একটা প্রবল ঝোঁক পড়ে। যেমন উদাহরণ দেখো, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। দেখো ছড়ার ছন্দে পর্বের মাত্রা সর্বদাই 4। এছাড়া লঘু চটুলতা, দ্রুত তাল, ছোট পদ গঠনের প্রয়োজনে সেকালের কবিরা ছড়ার ছন্দে ব্যবহার করতেন। ধ্বনি প্রধান ছন্দের সংস্কৃতি ছন্দের প্রভাব বেশি। সংস্কৃত যেমন প্রত্যেক ধ্বনির মাত্রা মূল্য সুনির্দিষ্ট, এই ছন্দেও তাই। এই কারণে অনেকে একে মাত্রাবৃত্ত ছন্দ বলে। কারো কারো মতে ধ্বনির মূল্য এই ছন্দে এত নিপুণভাবে দেওয়া হয় যা অন্য ছন্দে দেওয়া হয় না। তাই এর নাম হওয়া উচিত ধ্বনিপ্রধান ছন্দ। বাংলা উচ্চারণ পদ্ধতি অনুযায়ী দীর্ঘস্বর হয় না, ফলে যেসব কবি কবিতা রচনার ক্ষেত্রে ধ্বনিপ্রধান ছন্দ গ্রহণ করেছেন অথচ দীর্ঘস্বরকে 2 মাত্রা ধরেছেন, সেসব কবিতা পাঠকালে বাংলা উচ্চারণ রীতি ব্যাহত হলেও ছন্দের খাতিরে ওদের 2 মাত্রার উচ্চারণ করতে হয়।
হবে, ওদের দুই মাত্রাতেই উচ্চারণ করতে হবে। যেমন উদাহরণ রয়েছে দেখো, উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি মোরঙ্গি পিছুছ পরিহন সবরি গিবত গঞ্জরি মালি। কিন্তু আধুনিক কবিতা কিন্তু এই ছন্দটিকে স্বাভাবিক উচ্চারণ ভঙ্গির কাছাকাছি নিয়ে এনেছেন। আমরা আজও ব্যঞ্জনান্তগুলিকে স্বাভাবিক রীতিতে দুমাত্রা ধরতে পারি, কিন্তু স্বরান্তগুলিকে দুমাত্রা ধরতে পারি না বা ওভাবে উচ্চারণ করি না। এ জাতীয় কবিতা আবৃত্তি করতে গেলে সাধারণভাবে একটি সুর চলে আসে। আবৃত্তি করতে গেলে তাই সতর্কভাবে এই সুর বর্জন করতে হবে। যেমন উদাহরণ রয়েছে দেখো, সাগর জলে স্নান করি সজল এলো চুলে বসিয়া ছিলে উপুর উপকূলে। রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ থেকে আধুনিকতম কবি পর্যন্ত ধ্বনিমাত্রিক ছন্দকে সুকৌশলে অস্বাভাবিকতা বর্জন করে স্বাভাবিক স্বচ্ছন্দ ও গতিময় করে তোলবার সাধনা করেছেন। আবৃত্তিকার একে উপলব্ধি করলে এ ছন্দের কবিতার স্পন্দনে এবং বলিষ্ঠতায় উপভোগ্য হয়ে ওঠে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমাদের 10 নম্বরের প্রশ্ন এটি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসবে, এবছরের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই অবশ্যই তোমরা এই প্রশ্নটি যত্ন সহকারে পড়বে। অবশ্যই তোমরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তোমরা অবশ্যই যারা নতুন আছো আমার এই চ্যানেলে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।